জানেন না এই শহরে রাস্তা পার হওয়া ঠিক যুদ্ধের মতন? বাই দ্য ওয়ে, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আসলে শহরে নতুন তো, তাই পার হইতে একটু ভয় পাচ্ছিলাম। শহরে নতুন এসেছেন তো কি হয়েছে, মনে রাখবেন নতুন শহরে এসে ভয় পেলে ভূতে আসর করে। বলেন কি, ঢাকা শহরেও কি ভূত পেতির আনাগোনা শুরু হয়ে গেছে? আরে না, আমি ফান করলাম। জানেন, আমাদের গ্রামে এত ভূত পেতনির আনাগোনা, তাই আমার আম্মা আসার সময় আমাকে লোহা আর রসুন দিয়ে দিছিল। লোহা আর রসুন? লোহা আর রসুনের কাজ আপনি জানেন না? জানো না কেন, জানি তো, রান্নার কাজে ব্যবহার হয়। রসুন কি শুধু রান্নার কাজে ব্যবহার হয়? রসুন আর লোহা একসাথে থাকলে জিনভূত আছর করে না। আমাদের গ্রামের বিখ্যাত কবিরাজ আকবর চাচা বলছে, এজন্য আমার আম্মা আসার সময় আমাকে সাথে দিয়ে দিছে। বুঝেছি, নিশ্চয়ই আপনি গ্রামের মেয়ে, তাই না? আপনি কিভাবে বুঝবেন? আপনি কি জ্যোতিষী? দেখুন ম্যাডাম, আপনার আচার আচরণেই বলে দেয় আপনি গ্রামের মেয়ে, বুঝলেন? জানি আমাকে অনেক পরিবর্তন করতে হবে, তাই না? এই শহরের প্রত্যেকটা মানুষের সাথে আমাকে মিলিয়ে চলতে হবে। ঠিক আছে, আমি তাই করব। বাই দ্য ওয়ে, আপনি যাবেন কোথায়? আমি তো একটু হোস্টেলে যাব, আপনি কি আমাকে একটু আগায় দিবেন? মামা, কে ওটা? এই শহরে আসলে সবাই খারাপ না, আর এই শহরে এখনো ভালো লোক আছে বলেই দুনিয়াটা টিকে আছে, মাথায় রাখবেন। আচ্ছা চলো। জামালপুরের মাটির গন্ধটা যেন ফালায় আসছে কত দিন হইল। শুনছি এই ঢাকা শহরে শুধু মানুষ না, মানুষের আড়ালে অমানুষরাও মুখোশ পরে থাকে। যাই হোক, যত অমানুষই আমার সামনে আসুক না কেন, তবে আমি হাল ছাড়ব না। আমি আসছি নিজের পায়ে দাঁড়াতে, নিজের গল্পটা নিজের মতো করে লিখতে। আল্লাহ, তুমি আমার সহায় হও। আল্লাহ, জীবনে সফল বানাইয়া দিও আমারে। কিরে বাবা, সবসময় অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকিস না। শোন, জীবনে টাকা পয়সা সব কিছু নয়, একটু প্রেম, একটু রোমান্সেরও প্রয়োজন আছে। তোর বয়সী ছেলেরা আজকাল বিয়ে করে 2 বাচ্চার বাপ, আর তুই শুধু অফিসের কাজ আর কাজ নিয়ে ব্যস্ত আছিস। মা, সরাসরি বললেই তো পারো, তুমি বৌমার মুখটা দেখতে চাচ্ছ। বলে তো কোনো লাভ নেই। এতদিন ধরে বলছি বাবা বিয়ে কর, বিয়ে তো করিস না, উল্টা সংসারে যত কাজ সব আমার উপর দিয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটা দেখা পাইনি আইজো মা। পাবিও না। সারাদিন এমন দেবদাসের মতো ঘুরলে কোনো মেয়ের দেখা পাবি না। তাহলে আর কি, তোর বাপের মতো হয়ে দেখা। কি বলে, আমি তো কিছুই বুঝলাম না। শোন, তোর বাপ আমার পেছনে 3 বছর ঘুরেছে, তারপরও বেচারা হাল ছাড়েনি। শেষমেশ আমাকে রাজি করিয়েই ছাড়লো। তোর বাবা খুব অল্প বয়সে আমাকে বিয়ে করে নিয়ে আসে, তোর মতো এমন বুড়ো বয়সে বিয়ে করেনি, বুঝলি? আচ্ছা মা, আমি তোমাকে কথা দিলাম সময় হলে বিয়ে করবো। আরে সেটা কবে হবে? তাড়াতাড়ি মা, হয়তো তার দেখা পেয়ে গেছি, বাকিটা আল্লাহ ভরসা। আমিন। কিসের আমিন? এই যে তুই প্রেমে পড়েছিস। মা তুমি যাও, আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি কি রান্না করে। বুঝেছি, বাহানা দিয়ে দাঁড়াচ্ছিস তাই তো। আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি। এই, আপনি সে রাস্তার মেয়েটা না যার সঙ্গে রাস্তার সেই ট্রাফিক মোড়ে দেখা হয়েছিল? হোয়াট দ্য হেল, আপনি আমাকে রাস্তার মেয়ে বললেন কেন, তাও আবার আপনার বন্ধুর সামনে? দোস্ত, তুই একটু দূরে যা, দাঁড়া, আমাদের মিটিং শেষ হলে তারপর আসিস। হ্যাঁ, তোকে পরে বলবো সব। হ্যাঁ, এই, আপনি আমাকে রাস্তার মেয়ে বললেন কেন, তাও আবার আপনার বন্ধুর সামনে? বাবা ইংলিশ, গ্রামের মেয়েটা তাহলে স্মার্ট হয়েছে? হ্যাঁ, স্মার্ট হবার জন্যই তো ঢাকায় আসছি। যাই হোক, বাদ দেন সেসব কথা। তো কি ব্যাপার, আজকেও কি কাউকে বাঁচিয়ে হিরোগিরি দেখাতে আসছেন নাকি? আমি হিরো নাকি যে হিরোগিরি দেখাবো? আমি একটা সাধারণ মানুষ, নম্র ভদ্র পুরুষ। আপনি সাধারণ মানুষ হন আর যাই হন না কেন,
আমার কাছে আপনি হিরোই। হিরো না হলে কি কেউ অচেনা একটা মেয়েকে সাহায্য করতে আসে? হিরো হয়ে লাভটা কি যদি হিরোইনই না থাকে? তো খুঁজে নেন একটা। আপনি খুঁজে দিন না একটা। আমি কোথায় পাবো? আরে কি যে বলছেন, চোখ মেলে আশেপাশে খুঁজলেই তো পাবেন। কি যে বলেন না। আচ্ছা বাই দ্য ওয়ে, একটা কথা বলা হয়নি আপনাকে। আপনাকে কিন্তু আজকে অদ্ভুত সুন্দর লাগছে। এই আপনি কি শুরু করলেন? আপনি কি জানেন আপনার হাসিটা আরো বেশি সুন্দর? তুমি ফ্লার্ট উইথ মি? মানে? এত মানে বুঝতে হবে না। আপনার সাথে আমার পরিচয় শুরু হতে না হতে ফ্লার্ট শুরু করে দিচ্ছেন। বুঝছি, এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ। ম্যাডাম শোনেন, আমি যা বলেছি না, এই মন থেকেই বলেছি। যাক, তাহলে তো একজন সত্যবাদী মানুষ পাওয়া গেল। আচ্ছা, আপনি চা খাবেন না কফি? আপনি যেটা খাবেন আমিও সেটাই খাবো। কিন্তু আমি তো চা কফি খাই না। ওমা, কেন? কারণ প্রেমের ছ্যাঁকা খেয়ে আমার হাতটা ফুটো হয়ে গেছে, আর এখন চা কফি খেলে হার্টে ডিরেক্ট গরম পানি চলে যাবে। তাহলে আপনি বোঝাইতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল? আর আপনি কি মিঙ্গেল? যা আপনার মনে হয়। আর এই বিকেলবেলা আসলে এত সুন্দর একটা সময় চা না খেলে হয় না। চলেন না চা খেয়ে আসি কোথাও। আমার বন্ধু দাঁড়িয়ে আছে, বন্ধুকে ডাকি। রিয়ান। তো স্যার, আপনাদের কি মিটিং শেষ হলো? হ্যাঁ বন্ধু, মিটিং শেষ হয়েছে। আচ্ছা তোর পরিচয় করে দিই, ও শহরে নতুন এসেছে। আচ্ছা আপনার নামটা জানো কি? আমার নাম নীরা। আরে কি বললি, এতক্ষণ ধরে তোরা কথা বললি অথচ নামটাই জানিস নি? না, এখন তো জানলাম। আপনাদের শহরটা খুব ভয়ঙ্কর, আবার সুন্দরও। এই শহরে যেমন হাসি আছে তেমন ফাদও আছে, সাবধানে থাকবেন কিন্তু। ফাঁদ ভয় পাই না, কিন্তু বিশ্বাসের দামটা থাকলেই হইল। আচ্ছা, বাকি কথা পরে হবে। চল, ইফাত মামার টং দোকান থেকে চা খেয়ে আসি, সেই মজার চা বানায়। চল চল। হ্যালো আম্মা। কেমন আছো শ্রীমা? আমি ভালো আছি, তুমি কেমন আছো আম্মা? আমার আর ভালো থাকা, চলতেছি মোটামুটি। অসুখটা আগের চাইতে পারছি। আচ্ছা আম্মা, শোনো না, আমারও তো কিছু টাকা পয়সা দরকার ছিল, তোমার কাছে কি আছে? না, হাতে টাকা পয়সা একদম নাই রে, দোকানে বেচা কিনা একদম নাই রে। আম্মা তুমি কোনো চিন্তা করো না তো, আমি সব সামলাই নিব। তুমি শুধু নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, এটাই আমি চাই। তোর কাছে টাকা আছে তো? যদি না থাকে তাইলে কারো কাছ থেকে ধার করে নিয়ে দেই। না না মা, ধার করতে হবে না তো, আমার কাছে আছে। যতটুকু আছে আমি তোমার দেওয়ার চেষ্টা করব। তুই ভালো থাকিস। ঠিক আছে আম্মা, তুমিও ভালো থেকো। আর শোনো, নিজের খেয়াল রাখবা কিন্তু, একদম চিন্তা করবা না। আচ্ছা রাখি। পঞ্চাশ, 10, মাত্র 72 টাকা। ঢাকা শহরে চলতে গেলে তো এসে বেশি খাওয়ার খরচই লাগে। এই, তুমি গ্রামের সেই মেয়েটা না? জি আপু। কি নাম যেন তোমার? মীরা আপু। হোয়াট? আপু আবার কি? আরে আমরা তো ক্লাসমেট, তুমি আমাকে সাইমা বলে ডাকবা, ঠিক আছে? জি আপু। আবার আপু? বুঝছি, তোমাকে সব কিছু শিখায় পরে নিতে হবে। প্যারা নাই, আমি তো আসি। কোথায় যাচ্ছ এখন? আপু হোস্টেলে যাবো। হোস্টেলে এত তাড়াতাড়ি কেন? আরে চলো ক্যাম্পাসে যাই, আড্ডা দেওয়া হবে। তো আপু আমার তো অ্যাসাইনমেন্টটা করা হয় নাই। আরে চিল, টেনশন করো না, আমি তোমার অ্যাসাইনমেন্ট করে দেবো। চলো তো এখন। ঠিক আছে আপু।
জানেন, আমি না এর আগে এত সুন্দর জায়গায় ঘুরতে আসিনি। তাই বুঝি? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আমার মতন শহরে কোনো এক ছেলেকে পটিয়ে বিয়ে করে ফেলুন। দেখবেন ও এর থেকে আরো সুন্দর সুন্দর জায়গা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে। আপনার মতো মানুষ কোথায় পাবো আমি, যাকে এত বিশ্বাস করতে পারবো? আমাকে বিশ্বাস করেন তো? বিশ্বাস না করলে তো এখানে আসতাম। আচ্ছা, কারো বন্ধু যদি আপনাকে এসে বলে যে আপনাকে ভালোবাসে এবং ভালোবাসে বিয়ে করতে চায়, তখন আপনি কি করবেন? কষিয়ে 2টা থাপ্পড় মারতাম। ওমা, কাকে? যে বলতে আসতো তাকে। কিন্তু কেন? কারণ আমি চাই যে মানুষটা আমাকে ভালোবাসে সে নিজে থেকে তার মনের কথা আমাকে বলুক, অন্য কারো মাধ্যমে এটা আমি চাই না। আচ্ছা, তাহলে আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলেন? না থাক, বলতে পারবো না। কিন্তু কি বলেন না। আপনার চোখ। আমার চোখ আবার কি করলো? আপনার চোখের দিকে তাকালে বারবার আটকে যাচ্ছি, তাই বারবার বলতেছিও বলতে পারছি না। আচ্ছা, বলতে যেহেতু পারতেছেন না তাহলে আজকে না হয় থাক, আমার একটু বাসায় যেতে হবে। আমার বান্ধবী ওয়েট করছে, তো ওকে একটু সময় দিতে হবে। আর হ্যাঁ, পরবর্তীতে যখন আমি আসব তখন একটা গ্লাস পরে আসব, যাতে আমার গ্লাসের জন্য আপনার কথা বলতে আর অসুবিধা না হয়। আপনি তাহলে আর বেশিক্ষণ থাকবেন না, তাই না? থাকুন না 2-4 মিনিট, 5 মিনিট। ঠিক আছে, ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে মিস নীরা বলছেন? জি। দেখুন, আপনি যদি কালকের মধ্যে যদি ফিটা না দিতে পারেন তবে আপনাকে আমরা এক্সাম দেওয়াতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কি হয়েছে? কি সমস্যা? আরে কলেজ থেকে ফোন দিছিল, বললো যে ফিজটা যদি না দিই কালকের মধ্যে তাহলে পরীক্ষা দিতে দিবে না। তোর এখনো ফিস দেওয়া হয় নাই, এটা তো আমাকে আগে বলিস নাই। জানি না আমি কি করব, বুঝতে পারতেছি না। আচ্ছা, টেনশন করিস না, একটা ব্যবস্থা হবে। আমি আছি তো। চিল, চল উঠি, মন খারাপ করতে হবে না। এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আমার মায়ের স্বপ্ন আমার পুরো করাই লাগবে। আমি যে কি করবো, কিনে না পাচ্ছি না। দোস্ত, তুই এখানে? দোস্ত, আসলে তখন তোর এই কথা শুনে আমি আর থাকতে পারলাম না রে। আমি যখন জানতে পারছি তুইও আমার মতো পরিস্থিতি শিকার, তখন আমি সোহেলকে নিয়ে তোর বাসায় চলে এসেছি। মানে? মানে আমি যখন জানতে পারলাম তুইও আমার মতো গ্রাম থেকে উঠে আসা একটা সহজ সরল মেয়ে, আমি নিজেও গ্রাম থেকে উঠে আসছি রে। আমি মানুষের দুয়ারে দুয়ারে টাকার জন্য কত কাকতি মিনতি করছি, কিন্তু কেউ আমাকে কোনো সাহায্য করে নাই। একটা পর্যায়ে না আমার পড়াশোনা অফ হয়ে যাচ্ছিল রে। তারপর সোহেলের সাথে আমার পরিচয়, আর সত্যি বলতে ওর জন্য আমি এখন অনেক ভালো আছি, শান্তিতে আছি। কি এমন কথা শুনেছিলি যে আজকে তো ভালো আছিস তুই? দেখ দোস্ত, সত্যি বলতে আমরা ছেলেদের সাথে প্রেমের নাটক করি, আর প্রেমের নাটক করে অনেক টাকা পাই। সত্যি বলতে আমার 15টা বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, আর ওদের টাকা দিয়েই তো আমি খুব ভালো মতো চলতেছি। আর এই ছেলেগুলোকে কে জোগাড় করে দেয় জানিস? সোহেল, আমার ফ্রেন্ড। কিন্তু এগুলো তো অন্যায়। শুনো নীরা, তোমাকে একটা কথা বলি, এই ঢাকা শহরে ন্যায় অন্যায় দেখে কোনো কিছু লাভ হবে না। তোমাকে বরঞ্চ আমি যেটা বলি এবং কি যেভাবে করতে বলি, যাই বলি, সেটা যদি তুমি করতে পারো তাহলে তোমার সুখের কোনো কমতি থাকবে না। ওর ফাঁদে অলরেডি একজন আছে। কে সে জানিস? কি? রাফি। আবার কে? না না না, রাফি না, ও অনেক ভালো মানুষ, আমি এগুলো করতে পারবো না। শোন, ভালো মানুষ দিয়ে না জীবন চলে না, আর টাকা ছাড়া এই ঢাকা শহরে তুই চলতেও পারবি না। আচ্ছা, তুমি বরঞ্চ একটা কাজ করো, ওয়েট। এখানে
কিছু টাকা আছে, তুমি এটা রাখো, কলেজের ফিটা দিও, আর বাকিটা পরে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা দোস্ত থাক, এখন আমরা যাই। হ্যাঁ কাঁদছো কেন মা? কি হয়েছে? কি আবার হবে? কি হয়েছে সেটাই বলো। আমার তো কিছু হয়নি, যা হবার তোর হয়েছে। যে পাশের বাড়ির রহিম চাচা আছে না, ওই রহিম চাচার ছেলে বিয়ে করতে চায় না। আচ্ছা সে কেন বিয়ে করতে চায় না বলতো? হয়তো সে প্রস্তুত না। আরে সেটা না, তাহলে কোনটা? সে কোনোদিন বাচ্চার বাপই হতে পারবে না, মানে হিজড়া হয়ে গেছে। তো তো তুই বিয়ে করবি না? মা কি থেকে কি যে বলো তুমি, বিয়ে করব। তাহলে মেয়ে দেখি বাবা। শোন না, আমাদের বাড়ির দোতলার একটা মেয়ে আছে, খুব সুন্দর। তুই মেয়েটাকে একটু দেখ না বাবা, মেয়েটা আসলে খুব সুন্দর, লক্ষ্মী। দেখ না মা, আমারটা আমি দেখেছি। হ্যাঁ তুই মেয়ে দেখেছিস? তাহলে আমাকে একটা ছবি দেখা না, দেখা দেখা। এমা, এ তো দেখি একেবারে পরীর মতো। ও বাবা, তুই এই মেয়েটাকে তাড়াতাড়ি আমার ঘরে বউ করে নিয়ে আয় না, দেরি করিস না, যেমনি হোক তাড়াতাড়ি রাজি করা, যা যা। মা এখনো তাকে ভালোবাসার কথা বলাই হয়নি, আবার বলছো তাকে ঘরে বউ করে নিয়ে আসার কথা। তুই আসলে একটা হাবাগোবা। কে রে কল দিল? মা ওই যে ওই মেয়েটা। ঠিক আছে, তুই ওর সাথে কথা বল। শোন, যেমনি পারিস মেয়েটাকে রাজি করা। ঠিক আছে মা, তুমি। আচ্ছা ঠিক আছে, কথা বল, বিয়ের জন্য রাজি করা। হ্যালো। হ্যালো রাফি, এত রাতে কি মনে করে? আপনার সাথে একটু দেখা করতাম। আপনি কি কালকে ফ্রি আছেন? হ্যাঁ ফ্রি। কোথায় যেতে হবে? জি, আমি মেসেজ দিচ্ছি আপনাকে, আপনি ওই ঠিকানায় কালকে চলে আসেন। আচ্ছা। সরি, লেট হয়ে গেছে তাই না? না না না, ওকে, সমস্যা নেই। তো কি বলার জন্য ডেকেছেন বলেন। আসলে কথাটা যে কিভাবে বলবো আপনাকে বুঝতে পারছি না। আপনি না বললেও না, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? ওইটাই যে আমি সেদিন বলতে পারিনি। না না, তেমন কিছু না। তাহলে? আসলে আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগতো। আমার অসুখটা অনেক বেড়ে গেছে, আর কলেজে টাকাও দিতে হবে। কিভাবে কি করব কিছু আসলে বুঝতে পারতেছি না। ঠিক আছে, ব্যাপার না। আমার কাছে কিছু হ্যান্ড ক্যাশ আছে, এটা আপনাকে দিতেছি, আর বাকি টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আপনি আমাকে সত্যি সত্যি টাকা দিলেন? আমার না বিশ্বাসই হচ্ছে না। চেনা নাই জানা নাই একটা অচেনা মানুষকে এত বিশ্বাস করা কি ঠিক বলেন? কি যে বলেন, যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব? ঠিক আছে, ধন্যবাদ। আসি এখন। আরে দাঁড়ান, শুধু ধন্যবাদ দিয়ে গেলেন, আর কিছু বলে যান। বাকি কথা না হয় বিয়ের পরে বলবো। তুই যাই বলিস, এতগুলো টাকা দেওয়া তোর মোটেও ঠিক হয় না। আমার মনে হয় না যে ও মিথ্যা বলছে, নিশ্চয়ই ও বিপদে পড়েছে। শোন, তোকে একটা কথা বলি, আজকাল বিপদ দেখেই কাউকে টাকা দিয়ে দিতে নেই, মানুষ চিনে নিতে হয় আগে। কিন্তু ওর কণ্ঠে কান্না ছিল, বিশ্বাস ছিল। এই বিশ্বাস দিয়ে অনেকে ঠকায়। তোর ওকে আরেকটু যাচাই করা উচিত ছিল। এই অল্প কয়েকদিনের পরিচয় এতটা বিশ্বাস করা ঠিক হয়নি।
আজকালকার অবস্থা তো দেখতেই পাচ্ছি, আশেপাশে কি চলছে। আচ্ছা থাক, তাহলে আমি গেলাম। চায়ের দামটা দিয়ে দিস। কেমন আছেন ভাইয়া? হঠাৎ আসলেন? আচ্ছা কি খাবেন, চা খাবেন না কফি খাবেন? না না, আমার কিছুই দরকার নেই। যা লাগবে আমার বন্ধুর লাগবে। আসলে ও অনেকদিন পর ইতালি থেকে দেশে এসেছে ছুটি কাটাতে। তুমি বরঞ্চ ওকেই সময় দাও, আমি আসি, কেমন? আল্লাহ হাফেজ। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তো ভাইয়া ইতালিতে কত বছর ধরে আছেন? থাকি তো অনেক দিন যাবত। আচ্ছা, না এটা তোমার। এত টাকা? হ্যাঁ, পুরোটাই তোমার। এভাবে কিভাবে দিই বলো? বুঝতে পারছি, এটার জন্য আপনাকে কয়েকদিন সময় দিতে হবে। অবশ্যই, সময় না দিলে আমি কিভাবে দিব বলো? যাও, দরজাটা লাগিয়ে দিয়ে আসো যাতে বাইরে থেকে কেউ না আসতে পারে, ঠিক আছে? তারপর তোমাকে দিচ্ছি। আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি তুমি বুঝো না? আমার নিজের বাড়ি ফেলে রেখে তোমার বাড়িতে এসে ভাড়ায় উঠেছি, তারপরে তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলতেছো। দেখেন, আমি এখনো বলছি, আগেও বলেছি, আমার এই মনটাকে আমি একজনকে দিয়ে ফেলেছি এবং বিয়ে করলে আমি তাকেই করব, আপনাকে নয়। মিথ্যা স্বপ্ন একটা বন্ধ করো। তুমি আসলে যে মেয়েকে ভালোবাসো সে আসলে একটা নষ্টা মেয়ে। সাইমা, মুখ সামলে কথা বলেন। মীরা কখনো এমন ধরনের মেয়ে নয়। তোমাকে আমি ভালোবাসি দেখে এখন পর্যন্ত কিছুই বলিনি, হয়তো পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতে পারতো। যাই হোক, আমি যদি আমার কথার প্রমাণ দেখাতে পারি তাহলে তুমি ওই মেয়েকে ছেড়ে দিবি তো? দিব, শুধু ছেড়ে দিব না, ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করব। কথা না বাড়িয়ে চলো, আমি তোমাকে আমার কথার প্রমাণ দেখাবো। আশেপাশে ঘুরে কি দেখতেছো? আশা করি বাসাটা চিনতে পেরেছো। হ্যাঁ, এটাই তো নীরার বাসা। তোমরা দেরি করতেছো কেন? চলো। রাফি, তুমি? মীরা, এই ছেলেকে? না, তুমি আমাকে ভুল বুঝতেছো, এরকম আসলে কিছুই না। একটা বন্ধ রুমের মধ্যে পরপুরুষ নিয়ে আসো, আবার আমাকে বলছো তুমি ভুল বুঝতেছো? রাফি, অনেক হচ্ছে কিন্তু, এবার থামো প্লিজ। কি ভুল বুঝবো? আমি তো সব বুঝাই ফেলেছি। তুই একটা বিশ্বাসঘাতক প্রতারক, তা না হলে তুই আমার সাথে প্রতারণা করতে পারতিস না। তোকে বিশ্বাস করে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। আমার লাইফ, আমার রুলস, আমার যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করব। তুমি তো বলার কেউ না। তোমার কি সমস্যা? আমার যা মন চায় আমি করব। তুমি বের হয়ে যাও এখান থেকে, এখন বের হয়ে যাও। আমার ভালোবাসা নিয়ে তুমি খেলেছো, দেখবে একদিন এই ভালোবাসাই তোমাকে ধ্বংস করে দেবে। তুই ধ্বংস হয়ে যাবে। শোন বাবা, আজকাল সব মেয়েদেরকে বিশ্বাস করতে নেই। কোন মেয়ে যে কোন দিক দিয়ে চলে যায় তা বোঝা বড় দায়। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য ওই মেয়ে থেকে আরো ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো। কিন্তু মা, ও কিভাবে পারলো আমার সাথে এত বড় বেইমানি করতে? আমি তোরকে পাগলের মতন ভালোবেসেছিলাম। সব মেয়েদেরকে বিশ্বাস করতে নেই বাবা। আমি ওকে কখনো ক্ষমা করব না। আচ্ছা ঠিক আছে, সেটা যাক। আর শোন না, ওই যে আমাদের দোতলার সাইমা আছে না, মেয়েটা যে, সাইমার বাবা আসছিল আমাদের বাসায়, ও
ওর সাথে তোর বিয়ের তারিখ ঠিক করার জন্য। তুই যদি রাজি থাকিস তাহলে আমি একটু কথা বলতাম। ঠিক আছে মা, তুমি সব ব্যবস্থা করো, আমি রাজি। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। বললাম তো তুই মন খারাপ করিস না, কান্নাকাটি করিস না বাবা। খুব সুন্দর বানিয়েছে। পাশাপাশি দুজনকে সুন্দর মানালেও তাদের সংসার জীবন যে সুখে হবে এমনটা নয় মা। তুইও না সব সময় খেয়ে উল্টাপাল্টা কথা বলিস। বাবা তুমি আসো আমার সাথে ভেতরে আসো মা। একটা কথা ছিল, নিচে থেকে একটা আপু আপনাকে এই চিঠিটা দিয়ে পাঠালো। জানো রাফি, যেটাকে একসময় সবচেয়ে হালকা ভেবেছিলাম আজ সেটাই বুকের ভেতর সবচেয়ে ভারী পাথর হয়ে বসে আছে। তুমি ঠিকই বলেছিলে, এই শহরে বেঁচে থাকা খুব কঠিন, কিন্তু মিথ্যার ভিতর বেঁচে থাকা তার চেয়েও কঠিন। আজ বুঝেছি জীবনে সব কিছু হারানো যায়, কিন্তু একবার বিশ্বাস হারালে বিশ্বাস কখনোই আর ফেরানো যায় না। টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর মিথ্যা দিয়ে সম্পর্ক টেকে না। আমার ভালোবাসার শুরুটা ছিল একদম সত্যি, কিন্তু শেষটা সে তো মিথ্যার ভারে ডুবে গেল। বলো রফি, আমি কি করতাম এই ঢাকা শহরের দমবন্ধ বাস্তবতায়? একজন গ্রামের দরিদ্র মেয়ে বাঁচার জন্য মিথ্যার পোশাক গায়ে না জড়িয়ে কীভাবে পার পায়? হাজারো মিথ্যার আড়ালে একটি মাত্র সত্য লুকিয়েছিল। আমি তোমাকে সত্যি নিখাত ভালোবেসেছিলাম। কে জানতো সাইমার কথায় ভেসে লোভের পথে এক পা বাড়ানো আমার সব ভালোবাসা, সব মিথ্যা ছিনিয়ে নেবে। আজ আমি তোমার থেকে অনেক দূরে, তবু প্রতিদিন তোমার নামেই ঘুম ভাঙে, তোমার নামেই চোখ ভিজে ওঠে। শেষবারের মতো শুধু এইটুকুই চাই, তুমি ভালো থেকো রাফি। আমার ভুলের ভার যেন তোমার কোনো স্বপ্ন ছুঁয়ে না যায়। ইতি, তোমার অবিশ্বাসী ভালোবাসা।